সবার প্রিয় রোদেলা আপুর নীল চিরকুট গল্পের ৫৭তম পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর আপনি যদি গল্পটি ভালোবেসে থাকেন তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী গল্পের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। রুদ্রজ্জ্বল সেই দুপুরবেলায় অনন্ত থেকে পালিয়ে এসেই ইরার মুখোমুখি হতে হলো নীরাকে। বিয়ের প্রায় ৩ মাস পর ছোট বোনকে শ্বশুরবাড়িতে দেখে কিছুটা অবাক হলো সে। ইরা বসার ঘরে বসেছিল, কালো জমিনে সাদা ফুল তোলা জামা গায়ে, চোখে মুখে নিদারুণ ক্লান্তি। নীরাকে দেখতে পেয়েই উঠে এসে এক হাতে জাপটে ধরল ইরা। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, উফ, আসবো আসবো বলে আশা হয়ে উঠছিল না, একটু শুকিয়েছো মনে হচ্ছে। কেমন আছো? নীরা ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো। বোনকে এক হাতে জড়িয়ে ধরে বলল, ভালো। তুই কেমন আছিস? আসবি বলিসনি তো? বললে তো সারপ্রাইজড হতে না, তাই বলিনি। মিড টার্ম শেষ হলো কাল, ছুটি পেয়েই সিদ্ধান্ত নিলাম তোমার কাছে আসবো, ব্যাস চলে এলাম। নীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, মেকি হেসে বলল, তা ভালো করেছিস। ইরাকে জড়িয়ে রেখেই শাশুড়ি মায়ের দিকে তাকালো নীরা, চোখে মুখে সূক্ষ্ম দুশ্চিন্তা। ইরা মেয়েটা অন্যরকম, বুদ্ধিমতী, মুক্তিচেতা, প্রতিবাদী, তীক্ষ্ণ ব্যক্তি সম্পূর্ণ। নীরার মতো চুপ থাকা তার ধাতে নেই। মুখের উপর কঠিন কথা বলে ঝামেলা পাকানোই তার একমাত্র কাজ। সমাজের প্রতি তার তীব্র অসন্তোষ। শাশুড়ি মায়ের সূক্ষ্ম বাঁকা চাহনি চোখে পড়লেও নির্ঘাত ঝামেলা পাকাবে ইরা। জাহানারাও তো থেমে থাকার মানুষ নন। স্বাভাবিক ভালো কথাও মুখ গোমড়া করে বলা তার অভ্যাস। নীরা যেন অকুল পাথরে পড়ল। বোনকে নিয়ে দুশ্চিন্তায় কাটা হয়ে রইল বুক। ইরার জন্য খাবার দাবারের ব্যবস্থা করো বৌমা, তার আগে ঠান্ডা শরবত করে দাও। এই গরমে অতটুকু জার্নি করে এসেছে। জাহানারার এমন সুন্দর স্বাভাবিক ব্যবহারে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল নীরা। মৃদু কণ্ঠে বলল, আচ্ছা মা। ইরা হেসে বলল, ওসব শরবত টরবত লাগবে না, তুমি বরং আমায় একটা ওয়াশরুম দেখিয়ে দাও, লম্বা একটা শাওয়ার নেব, ঘামে শরীর চটচট করছে। কথাটা বলে থামল ইরা। সোফা থেকে নিজের হ্যান্ডব্যাগটা তুলে নিতে নিতে প্রশ্ন ছিল, ভাইয়া আসে নাকি বাসায়? ভাইয়ের সাথে তো দেখা হলো না। নীরা অনন্তর নামটা উচ্চারণ করতে গিয়েও থেমে গেল। আর চোখে শাশুড়ির দিকে চেয়ে নিজেকে সংযত করল। শান্ত কণ্ঠে বলল, তোর ভাইয়া রুমেই আসে, দেখা করবি, চল। জানালা উঠে রান্নাঘরের দিকে চলে যেতেই দৌড়ে এলো অয়ন। এক হাত গালে রেখে মুখ গোমড়া করে নীরার দিকে তাকালো। নীরা তার চুপসে যাওয়া মুখটির দিকে চেয়ে বলল, আরও খেয়েছিস? অয়ন দুঃখ ভরা মন নিয়ে সম্মতি জানালো। প্রচণ্ড মন খারাপ নিয়ে বলল, তুমি শাড়ি পাল্টে সালোয়ার কামিজ না পরলে আরও মারবে। ভাইয়া তোমাকে শাড়ি পরতে নিষেধ করেছে। অয়নের বলা কথাটা জাহানার কানে গিয়ে পৌঁছেতেই রান্নাঘর থেকে ধমকে উঠলেন তিনি। কেন? বউ কী পরবে সেটা ও ঠিক করে দেবে? বাড়ির বউ শাড়ি পরবে, তাতে ওর সমস্যা কি? অয়ন দমে গেল। নীরার দিকে চেয়ে কাতর চোখে অনুরোধ করল, প্লিজ। নীরা দ্বিতীয়বারের মতো অকুল পাথরে পড়ল। স্বামী না শাশুড়ি, কার কথা শুনবে তা নিয়েও বিরাট এক প্রশ্ন দেখা দিল মনে। পুরোটা সময় লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল ইরা। অয়নকে রেখে শোবার ঘরের দরজার কাছে আসতেই অনন্তর মুখোমুখি হলো তারা। অনন্ত শার্টের বোতাম লাগাতে লাগাতে বেরুচ্ছিল। ইরাকে দেখে দাঁড়িয়ে গিয়ে মৃদু হাসল। খানিকটা বিস্ময় নিয়ে বলল, আরে ইরা নাকি? কেমন আছো আপু? ইরা ঠোঁট টেনে হাসল। আশেপাশের আবহাওয়া দেখে উত্তরটা নিয়ে খুব চিন্তায় পড়তে হচ্ছে জামাইবাবু। অনন্তর কথাটা ধরতে না পেরে ভুরু কুঁচকালো। অপ্রস্তুত কণ্ঠে বলল, মানে? সাথে সাথে ইরার হাত খামচে ধরল নীরা। ব্যস্ত হয়ে বলল, গরমের কথা বলছেও। অনন্ত নীরার দিকে এক নজর
চেয়ে বলল, ও আচ্ছা, থাকো তাহলে, আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যার পর দেখা হবে ইনশাল্লাহ। আমি বোধহয় বিকেলের দিকে চলে যাব ভাইয়া, দেখা হওয়ার সম্ভাবনা কম। কথাটা বলে মৃদু হাসলো ইরা। অনন্ত অবাক হয়ে বলল, এইমাত্র এলে না, এসে যাওয়ার চিন্তা কেন? বিয়ের পর আজই বোধহয় প্রথম এলে বাসায়, দু একদিন থাকো আমাদের সাথে। নীরা তোমায় খুব মিস করে, আগে ওর মন ভরুক, তারপর যাওয়ার চিন্তা, তার আগে নয়। অনন্তর কথায় চট করে অনন্তর দিকে তাকালো নীরা। নিজের 2 অক্ষরের নামটা জীবনের প্রথম খুব সুন্দর শোনালো তার কানে। প্রায় 3 মাস পর অনন্তর মুখে নীরা নামটা শুনতে পেয়ে অদ্ভুত এক তৃপ্তিতে ছেয়ে গেল মন মস্তিষ্ক। ইরা জবাব না দিয়ে মৃদু হাসল। এটুকু সময় ঠিকঠাকভাবে কেটে যাওয়ায় বেশ স্বস্তি পেল নীরা। কিন্তু এই স্বস্তিটুকুও বেশিক্ষণ টিকল না। দুপুরের পর পাশের বাসার এক মহিলা এসে নিত্য দিনকার গল্প জুড়ল। নীরা ইরা তখন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে। মহিলাটি বেশ ফলাও করে জিজ্ঞেস করলেন, বউয়ের বাড়ি থেকে কিছু দেয়নি ভাবি? জাহানারা স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে বললেন, কি দেবে? বউয়ের বাপের বাড়ির অবস্থা অত ভালো না, 5-6 বছর আগে বাবা মারা গেছে। মহিলা অবাক হয়ে বললেন, তাই বলে কিছুই দেবে না? আমাদের বাসায় কাজ করতো চম্পা নামের মেয়েটা, এই মাসেই ওর বিয়ে হলো। ওর বিয়েতে আমাদের বাবুর বাপই তো প্রায় 30,000 টাকা দিল। জামাইকে 1 লক্ষ টাকা আর একটা মোটরসাইকেল দিয়েছে বিয়েতে। বিবেক বলেও তো একটা কথা আছে, এমনি কিভাবে পাঠিয়ে দেয় মেয়ে? এটুকু শুনেই মেজাজ খারাপ হয়ে গেল ইরার। নীরা চোখের ইশারায় বোনকে শান্ত থাকার জন্য অনুরোধ করলো। ইরার আগে ফুসতে ফুসতে চুপ করে রইল। জাহানারা নীরস মুখে বললেন, ওদের বিবেকে বাধে নাই, তাই দেয় নাই। অনন্ত আর অনন্তর আব্বা কেউই এসব দেওয়া নেওয়া পছন্দ করে না। আমার শ্বশুর আব্বাও পছন্দ করতেন না, হাদিসে যৌতুক হারাম। মহিলা এবার দমে গেলেন, মিনমিন করে বললেন, যৌতুক কই ভাবি, এগুলো তো সামাজিকতা। জাহানারা জবাব দিলেন না। ইরা বোনের প্রতি বিরক্তি নিয়ে শোবার ঘরের দিকে পা বাড়ালো। কিছুটা গিয়েই থমকে দাঁড়ালো। কানে এলো মহিলার আরও কিছু কুৎসিত ভাবনা এবং কথা। ভাবি, শুনলাম বউ নাকি আপনার ছেলের থেকে অনেক বড়। কি একটা জামানা আসছে বলুন তো ভাবি? এই বুইরা মেয়েগুলো ভদ্র নদ্র ছেলেদের মাথাগুলোর একদম চিবিয়ে খাচ্ছে। আমার ননদের ছেলে সৈকতও এমন এক কাণ্ড করেছে জানেন। হুট করে একদিন তার থেকে 4 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করে ঘরে উঠিয়েছে। ছেলের কাণ্ড দেখে আপা কী করলো জানেন? খাওয়া দাওয়া বাদ দিয়ে বিছানা নিল। এই বউকে সে মানবে না, এদিকে ছেলেও বউ ছাড়বে না। কাঁচা বয়স ছেলের, বাপ মায়ের কথা শোনে। দুলাভাইও রাগারাগি, ছেলেকে ঘর থেকে বের করে দিবে অবস্থা। আমরা অনেক বোঝানোর পর আপা দুলাভাই মেনে নিল। কিন্তু আল্লাহর কি কাজ ভাবি, বিয়ের 2 বছরের মাথায় সৈকত বউরে তালাক দিয়ে দিল। বউরে নাকি এখন আর ভালো লাগে না। লাগবো কেমনে? জোয়ান পুরুষ মানুষ কচি মেয়ে বিয়ে করবে, বয়স্ক মেয়ে কদিন মনে ধরবে বলেন তো আপা? আপনার ছেলেও না এমন করে ভাবি। মহিলার বলা প্রতিটি কথা যেন বিষের মতো ঠেকল নীরার কানে। ছলছলে চোখ দুটো নিয়ে শোবার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকা বোনের দিকে তাকালো। ইরার রক্তলাল চোখ দুটোর দিকে চেয়ে চুপ থাকতে অনুরোধ করলো। ইরা কিছু বলল না, বোনের দিকে নীরব দৃষ্টি নিক্ষেপ করে ঘরে ঢুকে গেল। নীরা নিজেকে শান্ত করে শোবার ঘরের দিকে পা বাড়াতেই জবাব দিল জাহানা, আমার ছেলে আপনাদের সৈকতের মতো নয় ভাবি, আর না ছেলের বউ। অনন্ত থেকে 4 বছরের বড়, মাত্র 2 মাসের পার্থক্য। এইটুকু পার্থক্য চোখে বাজে না। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা, ভরসা আর সততা লাগে। আমি তো শুনেছিলাম সৈকত ছেলেটার নাকি চরিত্রগত সমস্যা আছে। ছেলের চরিত্র খারাপ থাকলে তো ভাবি কচি খুকির সাথে বিয়ে দিলেও বেশি দিন মনে ধরবে না। ঘড়িতে 3টা বাজে। দুপুরে তীব্র রোদে বিকেলের মোলায়েম আভা ফুটছে। ক্রমেই স্নিগ্ধ হয়ে উঠছে চারপাশ।
ভার্সিটির নির্দিষ্ট একটি হলের ছাদে পা ঝুলিয়ে বসে আছে এক যুবক। পরনে তার 3/4 প্যান্ট আর টি শার্ট, মাথা ভর্তি এলোমেলো ঘন চুল, চোখ বন্ধ, হাত ছুটছে গিটারের তারে। তার পাশেই রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অনন্ত, হাত দুটো বুকের উপর স্থির। তোর আজাইরা টুং টুং সব শুনতে ভালো লাগছে না, টিএসি চল। নাদিম থামল, রেলিং থেকে লাফিয়ে নেমে বলল, অনুমতি নাই। রঞ্জন 2 মিনিটের মাথায় ফোন দিবে, তার নাকি তোর সাথে বিশেষ আলাপ আছে। আমার উপর কড়া হুকুম, রঞ্জন ফোন দেওয়ার আগ পর্যন্ত তোকে নিয়ে আঠার মতো দাঁড়িয়ে থাকতে হবে, নড়াচড়া করা যাবে না। তুইও নড়াচড়া করিস না, আঠার মতো দাঁড়িয়ে থাক আমার সাথে। অনন্ত বিরক্তি চোখে তাকালো। তার প্রায় সাথে সাথেই নাদিমের ফোনে দেখা দিল সুদর্শন এক যুবক, লাল রঙা শর্টস আর ঢোলা হোয়াইট টি শার্ট পরে বসে আছে এসে। মাথা ভর্তি হালকা বাদামি চুলগুলো কপালময় বিস্তৃত, গায়ের ফর্সা রঙে কেমন বিদেশি বিদেশি ভাব, চুলের ছাড়টাও আগের থেকে ভিন্ন। অনন্ত আর নাদিমকে দেখেই অমানিক হাসল রঞ্জন। নাদিম আর অনন্তর মনে একই সাথে বেজে উঠল একটি শব্দ, মাশাল্লাহ। বন্ধুদের সাথে স্বাভাবিক কুশলদারি শেষ করেই ফট করে প্রশ্ন করল রঞ্জন, তুই নিরু, তোরা কেমন আছিস অনন্ত? কয়বার জিজ্ঞেস করবি? বললাম তো সবাই ভালো। রঞ্জন মৃদু হেসে বলল, সবার কথা তো জিজ্ঞেস করিনি, তোরা নীরার কথা আলাদা করেও জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করছি তোরা দুজন মিলে কেমন আছিস। অনন্ত কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ভালো আছি। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলল, তারপর শান্ত কণ্ঠে বলল, তোরা কতটুকু ভালো আছিস জানি না, কিন্তু চাইলেই প্রত্যাশা থেকেও বেশি ভালো থাকতে পারিস। বিয়েটা খুব স্বাভাবিকভাবে না হলেও কিন্তু হয়েছে দোস্ত, আর তাদের সাথেই হয়েছে যাদের তোরা মনে প্রাণে চাইতি, কেউ প্রকাশ্যে বা কেউ গোপনে। পার্থক্যটা এখানেই। ভালো দুজনেই বেসেছিস, দোষও দুজনেই করেছিস, সাফারও দুজনেই করেছিস, কেউ বেশি বা কেউ কম, দ্যাটস ইট। অতীতে কি হয়েছে সেটা নিয়ে বসে থাকা বোকামি, আর বসেই যদি থাকিস তাহলে কদিন থাকবি? সারা জীবন। নীরাকে ছেড়ে দেওয়া ক্ষমতা তোর একসময় থাকলেও এখন নেই, ওকে ছাড়া তুই নিজেও থাকতে পারবি না, এটা মানতে তুই বাধ্য। ধরা যেহেতু দিতেই হবে, তাহলে শুধু শুধু দূরত্ব বাড়িয়ে লাভ কি? মেয়েটাকে কষ্ট দিস না দোস্ত। আমাদের নীরু কেমন চাপা স্বভাবের তো তুই জানিস। দোষ না হয় করেছে, তুইও তো করিসিস, তাতে কি? ভালোবাসিস বলে নয়, বন্ধু হিসেবেই না হয় সব ভুলে যা। হাতটা শক্ত করে ধরে একটু কাছে টেনে নে। নাদিমের থেকে যতটা শুনলাম তাতে মনে হলো নীরা তোকে পজিটিভলি চাইছে, সে সম্পর্কটাকে এগোতে চাই। ওর মতো মেয়ের এক পায়ে এগিয়ে আসা মানে অনেক কিছু। এই পর্যায়ে গিয়ে লজ্জা পেয়ে গেল অনন্ত। কটমট চোখে নাদিমের দিকে তাকালো। নাদিম মাথা চুলকাতে চুলকাতে অনন্তর দিকে তাকালো। অনন্তর নজরে হেরফের হয়নি দেখে গলা খাকারে দিয়ে বলল, অমনে তাকাস কেন বাল? কি কইছি আমি শুধু কইছি অনন্তর নাহাল ব্যান্ডেজ লাগাইয়া ঘোরার জন্য হইলেও একটা বউ পোকা দরকার। পোকায় কামড়ায় না বইলেই তো ফার্মেসির সামনে দিয়া যায়, অথচ ব্যান্ডেজ ট্যান্ডেজ কিনতে পারি না। ফার্মেসি মালিকগো লাইগা মাইয়া লাগে। ভাই, তোর যেহেতু বউ পোকা আছে, তুই তার সঠিক ব্যবহার কর। ফার্মেসির মালিকদের একটু উপকার কর। প্রয়োজনে আমি নমু রঞ্জন ছোঁয়া মিলাইয়া তোরে ব্যান্ডেজ কিনে দিমু। নিজেরা লাগাইতে পারতেছি না তাতে কি, তুই লাগাবি, দরকার পড়লে সারা শরীরে লাগাবি। অনন্ত নাদিমের দিকে তেড়ে গিয়ে বলল, শালা, এই তুই খারাপ, তোর মৃত্যু আজ অনিবার্য। ইরা ঘরময় পাইচারি করছে, রাগে শরীরটা জ্বলে যাচ্ছে তার। নীরা বিছানার উপর বসেছিল, মৃদু কণ্ঠে বলল, এত রেগে যাওয়ার মতো কিছু হয়নি ইরু, দয়া করে এই নিয়ে ঝামেলা বাড়াস না। ইরা নীরার সামনে এসে দাঁড়ালো, ফুঁসে উঠে বলল, আমি ঝামেলা বাড়াচ্ছি? আমি? তোমার কি বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট নেই আপু? এত কিছুর পরও মুখে কুলুপ মেরে বসে আসো। পড়াশোনা করেছো? শিক্ষিত একটি মেয়ের মাঝে সমাজের নিকৃষ্টদের মতো আচরণ কেন থাকবে?
সেই মধ্যযুগের মতো স্বামীর পা ধরে বসে থাকা তোমায় শোভা পায় না আপু। তোমার উচিত এদের মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে ফেলে নিজের মূল্য বোঝানো। ঘরের বউ বলে যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই বলবে। বিয়ে করে কিনে নিয়েছে, কি পড়বে কি খাবে সেটা ওরা ঠিক করে দেওয়ার কে? পাকিং দ্য সিস্টেম। ইরু আসতে ইরা আরও তেতে উঠলো এবার। বোনের দিকে চেয়ে গলা উঁচু করে বলল, আসতে কেন? আসতে কেন বলবো? মিথ্যে কিছু বলেছি? তোমার মতো সতী সাবিত্রীদের জন্যই মেয়েদের আজ এই অবস্থা। সত্য কথা বলতে ভয় কিসের? কিসেরা তো ভয় পাও তুমি? ওদের সাহস কী করে হয় তোমার বয়স নিয়ে কথা বলার? আমরা তাদের পায়ে ধরেছিলাম তোমাকে বিয়ে করার জন্য। তাদের ছেলে যে এত সব কাণ্ড করলো সেগুলো তাদের চোখে পড়ে না? তোমার জায়গায় আমি থাকলে এমন স্বামী সংসারকে লাথি দিয়ে নিজের অবস্থান বুঝাতাম। এনিওয়ে, তুমি যে দিনরাত এসব কথা শুনে শুনে পেট ভরাচ্ছ তা তোমার ফেরেস্তার মতো স্বামী জানে নাকি এসব তার ইন্ধনেই চলছে? তো বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।